হ্যালো এভরিওয়ান। তো আমরা গোলীয় দর্পণ পড়ছিলাম। এরপর যে বিশেষ টপিকটা আমরা কভার করতে চলেছি সেটা হচ্ছে একটা বিশেষ প্রমাণ, যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সিলেবাসে দুটোই রয়েছে ফিজিক্স পার্টে। সেটা হচ্ছে R=2F। এই প্রমাণটা উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে। তো সেটাই আমরা দেখতে চলেছি যে R=2F এটা আমরা কিভাবে প্রমাণ করব। প্রথমে দেখে নিই যে R=2F, এতে আরটা কি আর এফটা কি। আর হচ্ছে এখানে আমি অবতল দর্পণ নিয়ে প্রথমে ব্যাখ্যা করতে চলেছি, যেহেতু এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা অবতল দর্পণ আঁকা আছে। যেহেতু বাইরের দিকটা প্রলেপ দেওয়া আছে এর উপর, সেই জন্য ভিতরের অংশটা দর্পণ হিসেবে কাজ করবে, তাই এটা একটা অবতল দর্পণ। এবং সেই অবতল দর্পণের ক্ষেত্রে আমরা এই প্রমাণটা করতে চলেছি। তো এখানে আর হচ্ছে এই অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। এফটা কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব। তো আমরা এটা প্রমাণ করতে চলেছি যে ফোকাস দূরত্বের দ্বিগুণ হবে বক্রতা ব্যাসার্ধ। তো দেখা যাক। এর জন্য আমরা মনে করলাম একটা দর্পণ আছে, অবতল দর্পণ, যেটা হচ্ছে M1P M2, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তো সেটা আমরা লিখি এখানে M1P M2, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। এখানে পি বিন্দুটা কি? আগেই আমরা সংজ্ঞাগুলো পড়েছি যে পি হচ্ছে দর্পণের মেরু। বেশ। এখানে এফ বিন্দুটাকে আমি বলবো মুখ্য ফোকাস। সি বিন্দুটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার এই কোনটা দর্পণের মেরু, কোনটা মুখ্য ফোকাস, বক্রতা কেন্দ্র, এটা যদি তোমরা ঠিকঠাক না বুঝে থাকো, তো এর আগে একটা ভিডিও রয়েছে, তোমরা সেটা দেখতে পারো। বেশ, এটাই মোটামুটি। আচ্ছা, ফোকাস দূরত্ব হচ্ছে এই মেরু থেকে মুখ্য ফোকাসের যে দূরত্ব PF, মেরু থেকে মুখ্য ফোকাসের যে দূরত্ব সেটাই মুখ্য ফোকাসের যে ডিস্টেন্স আর কি, সেটাই হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব এটাকেই এফ দিয়ে ডিনোট করা হয়েছে এখানে প্রমাণটাতে। আর এখানে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে সিপি, মেরু থেকে ওই কেন্দ্রের দূরত্ব যেটা, এটাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটাই হচ্ছে আর। বেশ, এটুকু হলো। এবার এখানে আমি ইমাজিন করছি এই যে প্রধান অক্ষ যেটা, এই যে ইয়েলো দাগ দিয়ে আমি ডিনোট করছি, এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ। এই প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসছে, সেই আলোক রশ্মিটা কি হচ্ছে এইটা RS। RS হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মি আসছে, এসে এই অবতল দর্পণের উপর আপতিত হচ্ছে এবং ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে যাচ্ছে। এটা আমরা আগে দেখেছি যে কোনো অবতল দর্পণে যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আসে, তাহলে প্রতিফলনের পর সেটা ফোকাস দূরত্বের মুখ্য ফোকাসের মধ্য দিয়ে যায়। তো এই ফোকাসের মধ্যে দিয়ে পাস করে গেল এইভাবে। এই ডিরেকশনটা আমি অ্যারো দিয়ে দেখালাম। বেশ, এই সি হচ্ছে এখানে বক্রতা কেন্দ্র। এবার কিভাবে প্রমাণে আমি ঢুকবো আস্তে আস্তে। প্রতিফলনের যে প্রথম সূত্র সেটা আমার এখানে কাজে লাগবে। প্রতিফলনের সূত্র, আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। প্রতিফলনের প্রথম সূত্র সেটা কি ছিল? আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। এবার এখানে আপতন কোণ কোনটা? যে বিন্দুতে আপতিত হয়েছে সেই বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি এরকম, তাহলে এই SC এটা হয়ে যাবে অভিলম্ব, তাহলে ঠিক এই কোণটা হয়ে যাবে আপতন কোণ। তাহলে আমি লিখতে পারি আপতন কোণ কোনটা
অ্যাঙ্গেল আর এস সি ইকুয়াল টু প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ, যে প্রতিসৃত যে রশ্মিটা, প্রতিফলিত যে রশ্মিটা, সেইটা অভিলম্বের সঙ্গে যে কোণ করে এইটা, এটা হচ্ছে আমার প্রতিফলন কোণ। সেটা কি? অ্যাঙ্গেল সি এস টি। এ দুটো একই হবে। আমি যদি এটাকে থিটা নাম দিই, তাহলে আমার এই অ্যাঙ্গেলটাও থিটা, এই অ্যাঙ্গেলটাও থিটা। এটুকু বোঝা গেছে আশা করি। এরপর আমরা জানি যদি দুটো সমান্তরাল রেখা থাকে, এরকম যদি এরকম দুটো পরস্পর সমান্তরাল রেখা থাকে এবং এর মধ্য দিয়ে এরকম একটা ছেদক থাকে, তো এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাদেরকে বলা হয় একান্তর কোণ। একান্তর কোণ। এবার এই ছবিতে যে প্রধান অক্ষ যেটা, অর্থাৎ এইটা, এই লাইনটা, আর যে আলোক রশ্মি আসছে সেটা প্রধান অক্ষের সমান্তরালে আসছে, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আর এস, যে লাইন দিয়ে আলো আসছে আপতিত রশ্মির অভিমুখ। তো এদের মধ্যে দিয়ে আমি যদি ভাবি এই এস সি এটা হচ্ছে ছেদক, এই এস সি এটা হচ্ছে ছেদক, তাহলে এই যে কোণটা অর্থাৎ থিটা আর এই কোণটা সমান হবে, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা লিখতে পারি যে আর এস ও সিপি, মানে প্রধান অক্ষের যে রেখাংশ যেটা সমান্তরাল, ও এস সি হচ্ছে ছেদক। সুতরাং কি লিখতে পারি আমরা, যে অ্যাঙ্গেল আর এস সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এস সিপি সমান থিটা। এরা কি? এরা হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ। এই অবধি বোঝা গেছে আশা করি। এরপর এই যে ত্রিভুজটা এখানে তৈরি হলো, এই যে সি এস এফ, সি এস এফ, এফ, এখানে এই কোণটা থিটা, এই কোণটাও থিটা। এরকম যদি দুটো কোণ এরকম সমান হয়, তাহলে এই দুটো বাহুও পরস্পর সমান হয়। তাই যেহেতু এই দুটো সমান, অতএব আমরা লিখতে পারি যে এই দুটো বাহু অর্থাৎ এই যে সি এফ এবং এস এফ, এই দুটো বাহুও সমান। তাই আমরা এখান থেকে লিখতে পারি সি এফ সমান এফ এস, এটুকু লিখতে পারি। এবার একটা জিনিস আমাদেরকে এখানে ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? এখানে আমরা অ্যাজিউম করে নেব, ধরে নেব যে দর্পণের উন্মেষ, দর্পণের উন্মেষ খুব কম। এবার দর্পণের উন্মেষ যদি খুব কম হয়, তাহলে সেটা বলতে বোঝায় অ্যাকচুয়ালি এই যে সমান্তরাল প্রধান অক্ষের যে সমান্তরাল যে রশ্মি, সেটা প্রধান অক্ষের খুব কাছ থেকে দর্পণে আসছে। এবার এমন একটা দর্পণ, এটা হচ্ছে প্রধান অক্ষ, যদি আলোক রশ্মিটা প্রধান অক্ষের খুব কাছ থেকে আসে, এই প্রধান অক্ষের এই মেরুটা হচ্ছে পি, আর এই আলোক রশ্মি দর্পণে যেখানে টাচ করছে, এই যে আর আলোক রশ্মি দর্পণে যেখানে টাচ করছে সেটা হচ্ছে এস। তার মানে আমরা বলতে পারি একটা দর্পণের উন্মেষ খুব ছোট হলে এই এস বিন্দু এবং পি বিন্দু পরস্পরের খুব কাছাকাছি হয়। উন্মেষ খুব কম, তাই আমরা বলতে পারি যে এস ও পি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত। কাছাকাছি অবস্থিত। এই এস এবং পি বিন্দু যদি খুব কাছাকাছি অবস্থিত হয়, এসটা মনে মনে ভাবো যে পি এর কাছে চলে এসছে,
পি এর কাছে যদি চলে আসে তাহলে এই যে এফ এস যে লাইনটা ছিল সেটাও আস্তে আস্তে এই এফ পি মানে এফ এস যে লাইনটা ছিল, এই লাইনটা এফ এস যে লাইনটা, সেটা আস্তে আস্তে ঠিক এফ পি এর সোজাসুজি চলে আসবে, প্রায় এর সমান হয়ে যাবে। আবার এটা বোঝানোর চেষ্টা করি। এই এফ পি লাইন এটা ছিল, এই যে এখানে এফ পি এবং এখানে ছিল এফ এস। এফ এস এসটা যদি পি এর খুব কাছে চলে আসে তাহলে ঠিক এই লাইনটা, এটা আস্তে আস্তে এসটা কাছে আসছে আরো, এসটা কাছে আসছে আরো, এসটা কাছে আসছে আরো, পি এর খুব কাছাকাছি চলে আসলে এই যে এফ এস লাইন যেটা ছিল সেটা এফ পি এর প্রায় সমান হয়ে যাবে। তাই এখান থেকে আমরা লিখতে পারি যে কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য এফ এস সমান হয়ে যাবে এফ পি। এবার আমি এই কোয়েশ্চেনটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এই ইকুয়েশনটাকে 2 নম্বর নাম দিলাম। এবার এই যে এফ এস ইকুয়াল টু এফ পি আর এফ এস ইকুয়াল টু সি এফ, তাহলে 1 এবং 2 থেকে আমরা কি পাই? 1 and 2 থেকে পাই, 1 থেকে আমরা কি পাচ্ছি? এফ এস সমান সি এফ। আবার 2 নম্বর থেকে পাচ্ছি এফ এস সমান আবার এফ পি। তাহলে এই এফ পি আর সি এফ এরা নিশ্চয়ই সমান, কারণ দুটোই এফ এস এর সমান। তাই আমরা লিখতে পারি যে সি এফ সমান এফ পি। এবার একটা লাইন এরকম মনে করো যে সি এফ, এখানে পি, সি এফ যা এফ পিও তাই। তাহলে আমরা লিখতে পারি এই যে এফ পি যেটা, এই এফ পি টুকু, এটা এই টোটালটা বাই 2, টোটালটার অর্ধেক, সি এফ সরি সিপি বাই 2 এরকম লেখা যেতে পারে। সিএফ সমান এফপি হলে আমরা লিখতে পারি, অ্যাকচুয়ালি এখানে যেটা আমি দেখালাম সেটা অ্যাকচুয়ালি এই এখানে সিএফ ইকুয়াল টু এফপি, এই যে সিএফ এই লাইনটা ইকুয়াল টু এফপি। তাহলে আমরা লিখতে পারি যে এফপি ইকুয়াল টু এই টোটালটা বাই 2। তাই আমরা লিখবো এবার এখান থেকে লিখতে পারি কি, এফপি ইকুয়াল টু সিপি টোটালটা বাই 2। আর এই এফপি যেটা, এই যে এফপি বা পিএফ, এটাই হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে এখান থেকে লিখতে পারি এফ ইকুয়াল টু, আর সিপি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর বাই 2। এখান থেকে লিখতে পারি অথবা দিয়ে আর ইকুয়াল টু 2f। হয়ে গেল আমাদের প্রমাণ। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এইভাবে খুব সিম্পলি এটা প্রমাণ করা যায়। ঠিক একই রকম ভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে এটা করা যায়, সেটা আমি একবার দেখাচ্ছি। আমি এটা আর হাতে করছি না, আশা করি এটা বুঝলে তোমরা এটাও বুঝতে পারবে। বেশ, তো এখান থেকে দেখাতে পারি আমরা। এখানে বলছে চিত্রে M1 P M2 হলো একটি উত্তল দর্পণ। উত্তল দর্পণের প্রধান ছেদ যার সি হচ্ছে বক্রতা কেন্দ্র, এই সিটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস, এই এফ হচ্ছে ফোকাস বিন্দু, এবং একটি আলোকরশ্মি আর এস প্রধান অক্ষের সমান্তরালে এসে একটি আলোকরশ্মি, সেটা হচ্ছে এই যে আর এস, সে প্রধান অক্ষের সমান্তরালে এসে দর্পণের উপর এস বিন্দুতে আপতিত হচ্ছে। ভালো কথা। এবার প্রতিফলনের পর সে ফোকাস থেকে নির্গত হচ্ছে বলে মনে হয়, যেটা আগেও বলেছিলাম যে উত্তল দর্পণের ক্ষেত্রে ওই প্রতিসৃত হচ্ছে বলে মনে হয় এই কথাটা ইউজ করা হয়, কারণ এর মধ্যে থেকে তো আলো যাচ্ছে না, আমরা ধরে নিচ্ছি এখান থেকে রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, তাই যেন ফোকাস দূরত্ব থেকে ও প্রতিসৃত হচ্ছে বা প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। বেশ, তো এখানেও আপতন কোণ প্রতিফলন কোণ সমান, আপতন কোণ প্রতিফলন কোণ সমান করা হলো। এই যে প্রতিফলনের সূত্রানুযায়ী অ্যাঙ্গেল আর এস এন টি এস এন সমান থিটা, আর এস এন আপতন কোণ, টি এস এন প্রতিফলন কোণ, এরা সমান। বেশ, অ্যাঙ্গেল এফ এস সি ইকুয়াল টু অ্যাঙ্গেল টি এস এন, অ্যাঙ্গেল
এফ এস সি সমান অ্যাঙ্গেল টি এস এন, এই দুটো কোণ সমান, এই কোণটা আর এই কোণটা সমান। কেন? কারণ বলা হচ্ছে এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ আমরা জানি, যদি এরকম একটা লাইন এরকম একটা লাইন থাকে, তাহলে এই কোণটাও যা এই কোণটাও তাই, এটাকেই বিপ্রতীপ কোণ বলা হয়। তো এখানেও সেটাই আমরা দেখতে পাচ্ছি যে টি এফ লাইন এবং এন সি লাইন, এদের মধ্যেকার কোণ এই দুটো, তাই এরা বিপ্রতীপ কোণ। সেকেন্ড বলা হচ্ছে যে আর এস এবং পিসি রেখা পরস্পরের সমান্তরাল। এই যে আর এস এবং পিসি, আপতিত আলোক রশ্মি এবং প্রধান অক্ষ পরস্পরের সমান্তরাল। তো সেই সূত্র থেকে এস সি এফ, এস সি এফ এই কোণটা এবং আর এস এন এবং আর আর এস এন, এরা হচ্ছে অনুরূপ কোণ। যদি এরকম দুটো সমান্তরাল রেখা হয়, এরকম যদি একটা ছেদক থাকে, তাহলে এই যে কোণটা আর এই কোণটা সেটা সমান হয়, অনুরূপ কোণ। সেই সূত্র থেকে এখানে আর এস এন, মানে অন্য কালার দিয়ে দেখাচ্ছি আমি, এই যে এই কোণটা আর এস এন আর এইদিকে এস সি এফ, এই কোণটা সমান। তো সিমিলারলি এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে তার এরকম দুটো কোণ সমান হয়ে গেছে, তার মানে বলতে পারি এই বাহুটা সমান এবং এই বাহুটা সমান। এবার এই বাহুটা সমান, এবার যদি বলি দর্পণের উন্মেষ খুব ছোট, তাহলে এস বিন্দু পি এর কাছে চলে আসবে। এস বিন্দু যদি পি এর খুব কাছে চলে আসে, তাহলে এই পি এফ সমান হয়ে যাবে, পি এফ সমান হয়ে যাবে এস এফ। আর যেহেতু এই দুটো কোণ সমান ছিল, তাহলে এই দুটো কোণ সমান, সেই সূত্র থেকে আমরা লিখতে পারতাম এস এফ ইকুয়াল টু সি এফ। এই দুটো কোণ সমান, তার মানে এই বাহুটা এবং এই বাহুটা সমান, সেখান থেকে এটা লিখতে পারতাম। এবার এই দুটো আমি সমান করে দিতাম, এস এফ এস এফ দিয়ে সমান করে দিতাম, তার মানে সি এফ ইকুয়াল টু পি এফ। তার মানে সি এফ ইকুয়াল টু পি এফ লিখতে পারতাম এখান থেকে। এবার সি সি এফ সি এফ পি, সি এফ পি, তো এখান থেকে সি এফ আর পি এফ যদি সমান হয়ে যায়, তাহলে এইটুকু টোটালটার অর্ধেক হয়ে যাবে। তার মানে পি এফ হয়ে যাবে সিপি বাই টু, আর পি এফ টাই হচ্ছে ফোকাস দূরত্ব, সিপি টাই হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর বাই টু ইকুয়াল টু আর ইকুয়াল টু টু এফ। এখান থেকে কিভাবে প্রমাণ করা যাবে উত্তল দর্পণের ক্ষেত্রে? সেইভাবেই উত্তল এবং অবতল দর্পণের ক্ষেত্রে আমরা এই প্রমাণটা করলাম যে ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বেশ, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।